বহুদিন ধরে আপনি এখানকার সভাপতি, ব্লক সভাপতি, রাজনীতিতে আসার বিষয় ছিল? দেখুন, দলের জন্মলগ্ন থেকেই প্রায় আমি পাণ্ডবেশ্বর ব্লকের সভাপতি আছি। একটা সময় রাজনীতি হলো আমার ভালোবাসা, বলতে পারেন নেশা। খুব ছোটোর থেকে কলেজে, স্কুল লাইফে বাস আন্দোলন করেছিলাম। বাস আন্দোলন। তারপর যখন কলেজে গেলাম তখন মিনি বাসের ভাড়া কমানোর আন্দোলন। তারপর থেকে আস্তে আস্তে রক্তের মধ্যে সংক্রামিত হয়ে গেছে রাজনীতি। তারপর আস্তে আস্তে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তারপর প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ করে আজকে দীর্ঘদিন দলের ব্লকের দায়িত্বে আছি। 2011 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন, তার আগেকার কোনো ঘটনা যদি হয়? 2011 সালে দিদি যখন ক্ষমতায় আসেন, তার আগে যে সিপিএমের জমানা ছিল, সিপিএমের জমানাতে আমার মনে আছে একবার আমরা নমিনেশন করতে হবে। পাণ্ডবেশ্বর তখন সন্ত্রাসের রাজত্ব। সারা পাণ্ডবেশ্বর কেন, গোটা পশ্চিম বাংলাতেই তখন নমিনেশন করা, গ্রাম পঞ্চায়েত লেভেলে নমিনেশন করাটা খুব দুষ্কর কাজ। তো সে সময় তৎকালীন যিনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি আমাদেরকে কলকাতায় ডেকে, সমস্ত ব্লক প্রেসিডেন্টদেরকে ডেকে বললেন যে একজন কাউকে নমিনেশন করতে যেতে হবে, সে কিন্তু খুব মার খাবে। সব ব্লক প্রেসিডেন্টরা একটু ভয় পেয়েছিল। আমি বলেছিলাম যে না, ঠিক আছে, আমি মার খাবো, আমি যাবো এবং নমিনেশন করবো। তো আমরা প্রায় 25-26টা গাড়িতে করে আমাদের দলের সমস্ত প্রার্থীদের নিয়ে, এমনকি মহিলাদের নিয়ে আমরা পাণ্ডবেশ্বরে নমিনেশন করতে গেছিলাম। এবং প্রায় 1010 লোক পাণ্ডবেশ্বর ব্লক অফিসের সামনে আমাদেরকে ঘিরে ধরে, মেয়েদের গাড়িটা তো হাইজ্যাক করে নিয়ে চলে গেলো নদীর দিকে, পরে পুলিশ উদ্ধার করলো। আমাকেও মাটিতে ফেলে বিরাট মারা দেওয়া হয়েছিল। আমার মনে আছে সে সময় আমার এক বন্ধু, ও সিপিএমের লোকের ওপর থেকে লোহার চেয়ার ছুঁড়ছিল, সে আমাকে বাঁচাবার জন্য আমার উপর পড়ে যেয়ে পরে আমাকে বাঁচিয়েছিল এবং তার কানের পর্দা ফেটে গিয়েছিল। কিন্তু আমরা সেদিন 17টা নমিনেশন করেছিলাম এবং সেটা তারপর দিন সমস্ত বড় বড় পেপারগুলোতে হোর্ডিং হয়েছিল। আর এরপরে এই পাণ্ডবেশ্বরে আমার মনে আছে, মানে আমি কিরমভাবে পাণ্ডবেশ্বর সন্ত্রাস ছিল সেটা বোঝাবার জন্য বলছি। পাণ্ডবেশ্বর কলেজে নমিনেশন করার জন্য আমরা আমাদের ছাত্র পরিষদের দলকে, আমরা তৃণমূল ছাত্র পরিষদকে বলেছিলাম যে নমিনেশন করতে যে আমরা যখন যাচ্ছিলাম পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে, আমার গাড়ি আটকে দিয়েছিল সিপিএমের দুষ্কৃতীরা, এবং পুলিশের উপস্থিতি, মানে রেলগেটের ওদিকে পুলিশের উপস্থিতিতে আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছিল এবং সেদিন মাথাতে আমার 19টা স্টিচ হয়েছিল। তো যাক, ঠাকুরের কৃপায় ফিরে এসেছিলাম এবং আজকে আপনাদের সামনে। আপনি ছাড়াও পরিবারের অনেকে আপনার পরিবারের রাজনীতির সাথে যুক্ত? দেখুন, আমাদের পরিবার বলতে পারেন, আমার পরিবার পলিটিক্যাল ফ্যামিলি। মানে আমার পিতামহ, দাদু আর কি, উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার বাবাও দীর্ঘ তার চাকরি জীবনে ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের সবাই প্রায় পার্টির মিছিলে ডেকেছে। কংগ্রেস, আমি যখন কংগ্রেস করতাম তখন কংগ্রেস, তৃণমূলের সঙ্গে তৃণমূল। আমার স্ত্রী বর্তমানে জেলা পরিষদের কৃষি শেষ সমবায়ের কর্মাধ্যক্ষ। আর মেয়েরা সব চাকরি টাকরি করে, আর আমি তো পার্টির ফুল টাইমার। 2011 লোক বিধানসভায় দিদি ক্ষমতায় এসেছেন, তারপর আবার একটা নির্বাচন গেছে বিধানসভা, আবার 2021 এটি কি হাই ভোল্টেজ? কি মনে হয় আগে 2011 নির্বাচন আর 2021 নির্বাচন? দেখুন, 2011-তে সিপিএমকে হাঁটানোর তাগিদ ছিল, মানুষের আবেগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। 2021-এ মানুষ দেখেছে উন্নয়ন। তাই এবারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরে থাকতে চাইছে। যেতে নাহি দেব, হৃদ বাজারে রাখিব, ছাড়ি দেব না। মানুষের এটা মনের কথা। কারণ এর আগে এরকমভাবে উন্নয়নকে উপভোগ বোধহয় মানুষ করেননি, উন্নয়নকে চোখে দেখেননি। তাই এবারের মানুষের কিন্তু উন্নয়নকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা আলাদা আবেগ তৈরি হয়েছে। তাই 2021-এর লড়াই আলাদা লড়াই, অন্য মাত্রা। একদিকে একদল ক্ষমতা লিপ্সু দল
তারা টাকা পয়সা অর্থ পেশি শক্তি নিয়ে গোটা ভারতবর্ষের 1 ডজন মুখ্যমন্ত্রী, 20-22 জন মন্ত্রিসভার মন্ত্রী, সেন্ট্রাল মিনিস্টার, তাদেরকে নিয়ে বাংলার উপর ঝাঁপিয়ে পড়েছে যে বাংলা দখল করতে হবে। কিন্তু এ বাংলা তো আবেগের বাংলা, এ বাংলা হলো ভালোবাসার বাংলা, এ বাংলা হলো রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা হলো নজরুলের বাংলা। তাই এই বাংলায় দখলদারিত্বের কোনো স্থান নেই। এ বাংলা ভালোবাসার পথে চলবে, এ বাংলার উন্নয়নের রাস্তা ধরে হাঁটবে। বাংলাকে দখল করার জন্য কি বাইরে থেকে তারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে বাংলার দখল করতে হবে, সেই জন্য কি নিয়ে আসা তাদের? ভেবেছে যে ত্রিপুরাতে পয়সার অর্থশক্তি দিয়ে ত্রিপুরাকে লুটে নিয়েছিল, কিন্তু ওরা এখন ভাবছে যে বাংলাকে সেরকম ভাবে আমরা দখল করব। কিছু মানুষ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের ভয় দেখিয়ে কিছু মানুষকে তারা দলে টেনেছেন। আর কিছু লোভ আর নিজের লালসাকে চরিতার্থ করতে, নিজের আরো ক্ষমতাকে বাড়াবার জন্য তারা ভাবছে বোধহয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মেরে তারা ক্ষমতার অলিন্দে পৌঁছাবে। তো এদের একটা সমন্বয় হয়ে একটা শক্তি তৈরি হয়েছে। সেই শক্তি বাংলার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের যে হৃদস্পন্দন, মমতা বন্দ্যোপাধ্যায়, ওই হাওয়াই চটি পরা ওই ছোট্ট মানুষটি, যিনি সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে লড়তে নেমেছে এরা সর্বশক্তি দিয়ে। তো সুতরাং ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই লড়াইয়ে মমতার জয় নিশ্চিত। আপনি পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি, সেই পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কাল বিজেপিতে জয়েন করেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তাকুড় থেকে তুলে নিয়ে এসে ক্ষমতার শীর্ষে বসিয়েছিলেন। তাকে অনেক কিছু দায়িত্ব দিয়েছিলেন, তাকে জেলা সভাপতি, মেয়র, বিধায়ক, 1 ডজন কমিটির মাথায় বসিয়েছিলেন। সে মানুষটা এরকম করে পিছন থেকে ছুরি মেরে পালিয়ে গেছে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। তার জন্য আপনারা যে বিধায়কের অফিস গোবর জল, গঙ্গা জল দিয়ে আপনারা পরিষ্কার করেছেন, এতে কি শুদ্ধিকরণ হবে? দেখুন, এটা একটা প্রতীকী, একটা দুষ্কৃতি দল থেকে চলে গেল। তো মানুষের কাছে এই বার্তাটা গোবর জল দিয়ে আমরা দিতে চেয়েছি যে মানুষ মারা গেলে গোবর জলে ছড়া দেওয়া হয় বলে হিন্দু শাস্ত্রে, যে সে আমাদের কাছ থেকে মৃত, তার কোনো দাম নেই আমাদের কাছে, তাই তাকে শেষ বিদায় বলতে পারে। আর অফিসটা তার আগমনে তার সে যে ছিল তার জন্য যেভাবে কলুষিত হয়েছিল সেটাকেও কলুষ মুক্ত করা হলো বলতে পারে। বলবেন 100 বার পাপ বিদায় হলো। শুদ্ধিকরণ যে বলছেন, তো এদিকে পার্টির শুদ্ধিকরণ হবে? সে তো তিনি তো অনেকদিন আপনাদের সাথেই ছিলেন, একসাথেই কাজ করেছেন। দেখুন, একটা দলে তো ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের দল, মানুষ ভালোবেসে এই দল করে। তো সুতরাং অনেক মানুষ ছিলেন, অনেকের এখন কারো কারো এখন শ্বাসকষ্ট হচ্ছে। বিজেপির টাকার থোকা, বিজেপির ক্ষমতা, ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি, এইসব দেখে মানুষের এখন শ্বাস নিতে নাকি বিজেপিতে যাচ্ছেন। আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মুক্ত বিহঙ্গ। বাংলার আকাশে গোটা বাংলাকে স্বাধীনতার পর দ্বিতীয়বার স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন সিপিএম এর অপশাসনের পর। তো সেখানে যদি কারো শ্বাস নিতে কষ্ট হয়, আমি তাদেরকে তো পরামর্শ দেবো ইমিডিয়েট তাদের কিন্তু ডাক্তার দেখানো খুব জরুরি। তো একসাথে দলে থেকেও তো আপনার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল না? দেখুন, কিছু কিছু জায়গায় তো মতের অমিল ছিলই। আর আমার যে মতের অমিল বা আমি তাকে যে জন্য পছন্দ করতাম না, আজ তো সেটা প্রমাণিত। দলে থাকবো, যে থালায় খাবো সেই থালা ছেদা করব, আমি এই নীতিতে বিশ্বাসী হব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করব, আর ভেতরে ভেতরে দিলীপ ঘোষদের সঙ্গে যোগাযোগ রাখব। একবার মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি থেকে শুরু করে সমস্ত নেতাদিকে দোষারোপ করে দল ছেড়ে নিয়ে চলে গেলেন। আর সেদিন বিজেপির সবাই মুখের উপর দরজা বন্ধ করে দিল। বিজেপির চৌকাঠ থেকে ফিরে এসে বলল, হ্যাঁ দিদি আমার মাতৃস্বরূপা, একে ছেড়ে যেতে আমার খুব ভুল হয়েছিল, আবার থাকবো। আসলে তখন সেটিংটা ঠিক হয়নি। এবারে সেটিং মিটিং করে এই সময়টা দলকে ধোকা দিয়েছে। আমার বলার কথা, যারা বেইমানের বেইমান, এরা বেইমানের বেইমান। সে তো দুদিন আগেও বলেছে যে দিদি আমাকে সব দিয়েছেন, সবাইকে দিয়েছেন, দিদিকে ছেড়ে কোথাও যাবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আবার দলত্যাগ করে চলে গেল। দুদিন আগেও বলেছে। দেখুন, এর পিছনে অন্য কোনো ভূত থাকতে পারে। ভূতটা কিসে? জিতেন্দ্র তিওয়ারিকে তো মানে পাণ্ডবেশ্বরের বিধায়ক থাকাকালীন মানুষের ভালোবাসা পেয়েছে। সেই মানুষগুলো কি করবে এবারে? তারা কি বিজেপিতে যাবে? ভালোবাসার কোনো যন্ত্র আছে নাকি মাপার? না, তারও তো কিছু অনুগামী ছিল, তারও তো অনুগামী আছে এখনো। সেই অনুগামীদের ব্যাপারে আপনি এখানে থেকে আপনি বক্সর তাদের কিভাবে ট্যাকেল নেবেন? দেখুন, উনি বিধায়ক ছিলেন, ওনার সঙ্গে যারা ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকে দল করতে এসেছিলেন। আমরাও দল করতে পারি, দল করি। তো সুতরাং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দল করি। কেউ আমার সঙ্গে থেকে দলটা করতেন, কেউ বিধায়কের সঙ্গে থেকে দল করতেন, কিন্তু আদতে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। তাই যে মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দলের সঙ্গে বেইমানি করে, দলের সঙ্গে নাটক করে, দলকে পিছন থেকে ছুরি মেরে দলের প্রধান শত্রুকে এই লড়াইয়ের সময় মাঠ ছেড়ে পালিয়ে যায়, আমার মনে হয় না যারা প্রকৃত তৃণমূলী তারা কেউ ওর সঙ্গে থাকবে। কারণ যাদের মেরুদণ্ড সোজা, যে মারুত কা বাত হ্যাঁ, পাণ্ডবেশ্বরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। যেদিন জেলা সভাপতি ওই আসানসোলের মেয়র পদ ছাড়েন, সেদিন আপনারা অনেক জায়গায় কুশপুতলিকা জ্বালিয়েছিলেন ওনার। তো আজকে তিনি আবার ফিরে এলেন, ফিরে এসে আবার বিজেপিতে জয়েন করে গেলেন। আবার পরবর্তীকালে বিজেপির সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আবার যদি তৃণমূলে ফিরে আসতে চায়, সেদিন কি বিরোধিতা করবেন? সেদিন নরেন্দ্র চক্রবর্তী কি স্ট্যান্ড হবে? দেখুন, আমি আপনার একটা কথা বলি, প্রত্যেক মানুষের নিজের কাজের একটা মূল্যায়ন হয়। দল ফিরে আসার পর ও বলছে না যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, দল ফিরে আসার পর ওকে ন্যাশনাল প্রবক্তা করেছিল, রাষ্ট্রীয় প্রবক্তা তৈরি করেছিল, বিভিন্ন মিটিংয়ে বসছিল, ভালো পদ দিয়েছিল, অনেক বড় পদ দিয়েছিল, সম্মানজনক। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে সভাতে যাচ্ছিল সিপিএম এর শতরূপবাবু থেকে শুরু করে ওই ইয়ের সঙ্গে যে দলটা হয়েছে ওদের আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে প্রত্যেকে প্রকাশ্যে টিভিতে আক্রমণ করেছে। আপনি কোন দলে আছেন বলুন? ও একাই ভাবের ঘরে ছিল। ও ভাবছে আমি যেটা আমি সেই ভেড়া দেখেন না যে চোখ মুজে চলে, আচ্ছা ওকে, ও যেহেতু চোখ মুজে ওকে কেউ দেখতে পাচ্ছে না, তো সেরকম ও ভাবছে ওকে কেউ দেখতে পাচ্ছে না। ও যেটা করতেন তো মেয়র হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, দিদি সব, অন্য কেউ নয়। কোথায় ছিল শুভেন্দুরা? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে 18টা পোস্ট, একটা ঘরে দুটো এমপি, একটা এমএলএ, হ্যাঁ, একটা মন্ত্রী, 3টে ডিপার্টমেন্টের মন্ত্রী, 5টা ব্যাংকের চেয়ারম্যান, বিভিন্ন হলদিয়ার থেকে শুরু করে বিভিন্ন বোর্ডের দায়িত্বে আছেন। হ্যাঁ, এসব দিদির জন্য ছিল। আমরাও দেখব যে বিজেপি ওদিকে কি দেয়, আমরা দেখব। পাণ্ডবেশ্বরের বাকি থাকা কাজ বিধায়কের, সেগুলো পাণ্ডবেশ্বরের বিধায়ক কোনো সেরকম কাজ করেনি। তাহলে কে করবে? বছরে 60 লাখ টাকা পেত, হ্যাঁ, তার তো ঠিকমতো ইউটিলাইজ করতে পারতো না। আমাদের সঙ্গে যোগাযোগ করু, কথাবার্তা বলো, নিজেই ডিসিশন নিত, মিস ইউটিলাইজ অনেক জায়গায় করেছে। আর ঠিকমতো পেপারস জমা দেয়নি, তার ফান্ড আসেনি, অনেক কাজ আটকে আছে। পাণ্ডবেশ্বরের কাজ হয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে, পাণ্ডবেশ্বরের গ্রাম পঞ্চায়েত সমিতি লেভেলে কাজ হয়েছে, পাণ্ডবেশ্বরের জেলা পরিষদ লেভেলে কাজ হয়েছে। দিদি যখন পাণ্ডবেশ্বরে মিটিং করতে এসেছিলেন, দিদি কথা দিয়েছিলেন পাণ্ডবেশ্বরকে সাজিয়ে দেবেন। দিদি
এডিডিএ কে বলে, তাপস ব্যানার্জিকে বলে, স্ট্রিট লাইট থেকে শুরু করে জল প্রকল্প থেকে শুরু করে পিএইচি মলয়দাকে বলে জল প্রকল্পের বিভিন্ন কাজ, অন্তত 7খানা জল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এই উখড়াতে জল প্রকল্পের কাজ আটকে গিয়েছিল, আমাদের একদম কলকাতা থেকে কঠোর নির্দেশ দিয়ে বলা হলো ইমিডিয়েট উখড়ায় জল ফেলতে হবে। আমার মতো লোক রাস্তায় দাঁড়িয়ে থেকে রাতের বেলাতে রাত 12টা পর্যন্ত রাস্তায় মাটি কাটিয়ে উখড়ায় জলের পাইপ জয়েন করতে বাধ্য হয়েছে, আমরা করতে হয়েছে আমাদের, দলের নির্দেশ। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আপনি বলতে চাইছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক থাকাকালীন উনি কোনো কাজই করেননি? দেখুন, একজন বিধায়ক কাজ করেননি কথা বলবো না, কিছু কাজ নিশ্চয়ই করেছেন, হ্যাঁ, কিন্তু তার বিধায়ক হিসেবে ক্যাপাবিলিটি ছিল না। আমরা এমন একটা লোককে, ভুল লোককে বসিয়েছিল, তার নাহলে পালিয়ে যায়। তার যদি মেরুদণ্ড সোজা থাকবে, তার যদি দম থাকবে, তার যদি হিম্মত থাকবে, হ্যাঁ, তবে সে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে যে বিধায়ক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে পারলো না, দেখেন। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে আটকে রাখবার দরকার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো বিকল্প নেই। আর কে হরিদাস পাল যে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারে? ওরকম হাজারো জিতেন তেওয়ারি সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্ষমতা দেবেন, যাকে চেয়ারে বসিয়ে দেবেন, সে জিতেন তেওয়ারি চেয়ে আরো বড় নেতা তৈরি হয়ে যাবে। আপনার পাণ্ডবেশ্বরে মহাল গ্রামে একটি স্কুল ভেঙে নতুন করে বিধায়ক ফান্ড থেকে তৈরি করা হচ্ছিল, সেটির কাজ আটকে আছে, সেটার ব্যাপারে কি বলবেন? টাকা আসেনি, টাকা ফান্ড অ্যালটমেন্ট হয়নি, বন্ধ হয়ে আছে বিধায়ক ফান্ড থেকে। বিধায়ক ফান্ড তো এখন তো তাহলে কাজটা তাহলে পড়ে থাকে। 100 বার হবে, আবার নতুন বিধায়ক হবেন যিনি আমাদের, তিনি কাজ করিয়ে দেবেন। তাহলে কাজটা তাহলে বন্ধই করে থাকবে এখন। টাকা আসুক, না টাকা আসলে কি করে হবে? ধাপ্পাবাজি তো হয় না। 30 লাখ টাকার আমার ফান্ড, আর আমি পাবলিককে দেখাবার জন্য 70 লাখ টাকার ফান্ড অ্যালটমেন্ট করে দিলাম, আসবে কি করে? ছোড়াতে কালকে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, বিজেপি কর্মী আহত হয়েছে, আপনার নাম উঠে এসছে। দেখুন, দলীয় নেতা হিসেবে বিরোধী দল তো সবসময় আমার নাম নেবেই, তার ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ, আর আমি তো প্রধান প্রতিপক্ষ, সুতরাং আমার নাম নিতেই পারে। আমার তার জন্য দুঃখ নেই, কিন্তু আমার দুঃখ যে এরকমভাবে যে নিজেরা মারামারি করছে, এটা রাজনৈতিক রং লাগানো হচ্ছে। দুজন মদ খেয়ে মারামারি করলো, হ্যাঁ, একজন বিজেপির সমর্থক, একজন তৃণমূলের সমর্থক। তারপর ও বললো যে জিতেন তেওয়ারি যাওয়ার জন্য আমাকে এরা মারলো, আর এও বললো যে ওদের বক্তব্য হচ্ছে যে আমরা জিতেন তেওয়ারি চলে বিজেপিতে যোগদান করেছে, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, সেই আক্রোশেই চক্রবর্তী আমাদেরকে লোক পাঠিয়ে মারবে। আমি তো সেটা চিন্তামই না। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছে কোনো মানুষের উপর, কোনো যেই যারই আঘাত লাগুক, আমি কখনোই চাই না যে পাণ্ডবেশ্বরের কোনো মানুষ কষ্ট পাক। আমার তার প্রতি পূর্ণ সমবেদনা আছে, পূর্ণ সহানুভূতি আছে, এবং যারা মেরেছে, আমি তো পুলিশকে আমি বলেছি যে এতে কোনো রেয়াত নেই, আমরা এ ব্যাপারে কাউকে ইয়ে করব না, পুলিশ নিজের রাস্তায় চলবে, প্রশাসন। আর এখন তো এমসিসি লাগু হয়ে গেছে, এখন এসব কাজ যে করবে সে বিপদে পড়বে। আর অহেতু যদি আমার নাম জড়াবার চেষ্টা করতে পারে, আমি ব্যক্তিগতভাবে সেটা চিনি না, আমি দেখিনি, আমি তো রাত 12টার সময় খবর পেলাম ঘটনাটা। জিতেন তেওয়ারি দলে থাকাকালীন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছিল, এবার তো তিনি বিরোধী জায়গায় বসছে, এবার তো অভিযোগের মাত্রাটা আর বাড়বে। কি অভিযোগ এনেছিল আমি জানি না তো। কিছু কিছু জায়গায় দলে থাকাকালীন আপনার বিরক্ত করা যায়, কিছু কিছু জায়গায় অভিযোগ এনেছে, এখন তো বিরোধী দলে। মানুষ বলার জন্য, অভিযোগ করার জন্য তার অন্য কোনো কাজ ছিল না কনস্পিরেসি করা ছাড়া। হ্যাঁ, একটা মানুষ দলে ছিল, সর্বোচ্চ জায়গায় ছিল, সে মানুষটা দল ছেড়ে চলে গেল, আবার ধাক্কা খেয়ে ফিরে এলো, হ্যাঁ, ফিরে এসে সেই লোকটা আবার 1 মাস থাকলো নিজেকে তৃণমূলী দেখাবার জন্য। আমি কত সাচ্চা তৃণমূলী দেখাবার জন্য, হ্যাঁ, তেরাঙ্গা জামা পরলো, গলায় ওই উত্তরীয় ছাড়া ঘুরতো না, হ্যাঁ, সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ গলার শির ফেটে যেত, এত জোরে বলতো। কিন্তু আমরা কিন্তু বুঝতাম এই লোকটা নাটক করছে, এই লোকটা নাটক করছে। আমরা জানতে পেরেছিলাম, দলকেও সতর্ক করেছিলাম, দল ওর প্রতি নজর রেখেছিল। ও যখন বুঝলো যে দলকে আর ঠকানো যাবে না, দলকে ধাপ্পাবাজিতে আর ভোলানো যাবে না, তখন মানে কেটে পড়েছে। রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো সরব কিছু বলছে না, রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বেড়ে চলেছে,
প্লাস পেট্রোলের দামটাও সেঞ্চুরি করতে চলেছে, আপনারা প্রতিবাদ? দেখুন, এর তো সারা ভারতবর্ষে এই পেট্রোলের দাম বাড়ার ব্যাপারে প্রথম প্রতিবাদ যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে গিয়েছিলেন। সেটা তো পেট্রোল দাম বাড়ানো, হ্যাঁ, আর রান্নার গ্যাস দ্বারা বাড়ানো এ তো লাফি লাফি বাড়ে যাচ্ছে। রাতের অন্ধকারে 25 টাকা বাড়িয়ে দিয়েছে। মধ্যবিত্তের হাতের নাগালে নিম্নবিত্তদের জন্য এরা করেছিল উজালা গ্যাস। উজালা গ্যাসে কি করেছে, কেরোসিন তেলের দামটা বাড়িয়ে দিয়েছে। কেরোসিন তেলটা বাজার থেকে হাওয়া করে দিয়েছে। আজকে কেরোসিনের মধ্যে 35 টাকা, 38 টাকা দর হয়ে গেছে মধ্যবিত্ত নাগালের বাইরে। হ্যাঁ, আর গ্যাস যে দিয়েছিল তার সিলিন্ডার কেনার পয়সা নেই। এ তো ঠকানো। আসলে শুনুন, কনস্ট্রাকটিভ প্রজেক্ট না করলে সেটা সাকসেস করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কন্যাশ্রী করেছিলেন, তার দায়বদ্ধতা ছিল, তার জন্য তো আজকে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী করেছেন, তার পিছনে একটা মাথা ব্যথা ছিল যে প্রতিটি বাচ্চা স্কুলের ওই সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে স্কুলে যাবে। এতে সাইকেল শিল্প বেঁচেছে, মানুষ সাইকেল পেয়েছে, সাইকেলের দোকানদারগুলো উপকৃত হয়েছে। আর প্রত্যেকে শারীরিক মানসিক গঠনের জন্য সাইকেল চালানো খুব জরুরি। আর বাচ্চারা, আমাদের তো বাচ্চারা স্কুল বাসে যায়, কিন্তু আজ প্রতিটি গ্রামে হাজার হাজার লাখে লাখে বাচ্চা সবুজ সাথী সাইকেলে চেপে যাচ্ছে। সাকসেসফুল প্রজেক্ট সবুজ সাথী। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে স্বাস্থ্যসাথী কার্ড, এটা তো কতটা প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচন? দেখুন, বিধান রায় যখন মারা গেলেন, যেখানে অনেক জায়গায় অভিযোগ উঠছে যে বিধান রায় যখন মারা গেলেন, বাংলার মানুষ বলছিল, তখন বিধান রায়ের নামের পাশে লেখা ছিল বাংলার উপকার। মানুষের মৃত্যুর পর তার মূল্যায়ন হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একজন মানুষ, এই স্বাস্থ্য সাথী কার্ড ইতিহাস মনে রাখবে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে মানুষের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের যে চাবিকাঠি তুলে দিয়েছেন, এটা একটা সামাজিক বিরাট পরিবর্তন বলতে পারেন। এবং সেই স্বাস্থ্যসাথী কার্ড মানুষ যখন পকেটে নিয়ে ভোট দিতে যাবে, তখন নগদ টাকা গুঁজে দাও, আর দারু খাওয়াও, টাকা দাও, যা করো, মানুষ ভুলবে না। একা স্বাস্থ্যসাথী সব শুইয়ে দেবে। কারণ বাংলার মানুষ, দিলীপ ঘোষের আত্মীয় স্বাস্থ্যসাথীর কার্ড করে নিয়েছে, সিপিএম এর বড় বড় নেতারা সব স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছে। সেদিন আমি পাড়ায় সমাধানে গেছিলাম, হ্যাঁ পাড়ায় সমাধানে গেছিলাম, বেরিয়ে আসছি তো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বুকে ব্যান্ডেজ বেঁধে। হ্যাঁ, তো আমি ন্যাচারালি জিজ্ঞেস করলাম, তো বললাম আমি ভেলোরে যে স্বাস্থ্যসাথী কার্ডে হার্টের অপারেশন করে নিয়ে এলাম। কদিন আগে আমাদের একজন দলেরই, আমাদের অঞ্চল সভাপতি, হ্যাঁ, এসে মজা করে বলছে, ভাগ্যে দিদি স্বাস্থ্যসাথী ছিল, 2,92,000 আমার বেঁচে গেল। আমি তার মানে বলে আমার অপারেশন হলো, 2,92,000 দিয়ে আমি হেলথ ওয়ার্ল্ডে আমি চিকিৎসা করিয়ে এলাম এবং আমি সুস্থ আজকে। এই যে মানুষের যে ক্ষমতার অংশগ্রহণ বলতে পারেন, আর মানুষের কাছে এই যে উন্নয়নের স্বাদ পৌঁছে যাওয়া, এটা বৈপ্লবিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এই স্বাস্থ্যসাথী কার্ড দিদিকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। দিদিকে মানুষের মনে, দিদি স্বাস্থ্যসাথী কার্ডে মানুষের হৃদয়ে ঢুকে গেছেন। কিন্তু কিছু কিছু জায়গাতে আপনার অভিযোগ আসছে যে অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড রিফিউজ করছে, তারা পরিষেবাটা দিচ্ছে না। দেখুন, একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে তো কিছু কিছু জায়গাতে প্রথমেই তো আমাদের এই ভারতবর্ষের মতো দেশ, এই বাংলা, এখানে সব মানুষ তো হাতে 5টা আঙুল সমান নয়। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় কার্ড করেছেন, একদম সবাইকে এলে আমাকে সুবিধা দিতে হবে, এ তো সবাই, অনেকেই এ ব্যাপারে অসহযোগিতা করছিলেন। কিন্তু দিদি তো কড়া ভাষায় একদম নির্দেশ দিয়ে দিয়েছেন, কোথাও স্বাস্থ্যসাথীর কার্ড রিফিউজ হলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এবং শুধু তাই না, অদূর ভবিষ্যতে হেলথ ডেস্ক প্রতিটি বেসরকারি হসপিটালেও বসবে। আর মানুষের সুযোগ পেয়েছেন, মানুষের উপভোগ করছেন। আর স্বাস্থ্যসাথী কার্ড যারা বলছেন তাদেরকে বলবো যে তাদের চোখে নেওয়া হয়েছে, হ্যাঁ, ওটা অপারেশন করে নিন, গ্রামে গ্রামে ঘুরুন, পাড়ায় পাড়ায় ঘুরুন, যারা উপকৃত হয়েছেন তাদের মতামত নিন। আপনারা বুঝতে পারবেন যে স্বাস্থ্যসাথী গিমিক নয়, স্বাস্থ্যসাথী বৈপ্লবিক সিদ্ধান্ত।
স্বাস্থ্যসাথী মানুষকে, গরিব মানুষের চোখের জল মুছিয়ে দেওয়া কার্ড, গরিব মানুষের মুখের হাসি স্বাস্থ্যসাথী। পাণ্ডবেশ্বর এলাকায় দুয়ারে সরকার কতটা সফল? দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব। আপনারা একসময় দেখেছিলেন, আমরা দেখতাম যে বুদ্ধদেব ভট্টাচার্য যাচ্ছেন, মহাকরণ থেকে বাড়ি যাচ্ছেন, সমস্ত রাস্তা ব্লক, কে না চিফ মিনিস্টার বেরোবে, মনে আছে আপনাদের? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 5 বছরে করলেন গোটা প্রশাসনকে নিয়ে জেলায় জেলায় প্রশাসন, প্রত্যেক জেলাতে যে সেই জেলার উন্নয়ন, জেলার কাজকর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন এবং সমাধান করেছেন। এবারে একদম দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় মানুষের ঘরে ঢুকে গেছেন। আজকে আপনি বলুন না, আজকে শুধু আমি দাঁড়িয়ে আছি ছোড়া গ্রাম পঞ্চায়েত, এখানে 6,500 লোককে আপনার SC ST সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগে SC ST সার্টিফিকেট নিতে মানুষের পায়ের চটি শুকতলা হয়ে যেত, আর এখন আজকে সারা বাংলার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যে ভাই বোনেরা আছেন সবাই হাসছে, কারণ তাদের হাতে প্রমাণপত্র এসে গেছে, তারা এই সুবিধাটাকে ভোগ করতে পারবে, তারা ওই কাগজটাকে নিয়ে তারা কাজে লাগাতে পারবে। এর আগে এরকম ভাবে দরজায় এসে BDO SDO এইভাবে সার্টিফিকেট তুলে দেওয়া আমার মনে হয়নি। প্রধান সাহেবরা তো হিমশিম খেয়ে যাচ্ছেন ভিড় দেখে, হাজার হাজার মানুষ ইয়ের জন্য পৌঁছাচ্ছেন। বিভিন্ন পরিষেবাগুলো, ওল্ড এজ পেনশন থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে বিভিন্ন পরিষেবাগুলো, পেনশন স্কিমগুলো, আমি তো গ্রামে যাচ্ছি, জিজ্ঞেস করছি যে পুরোহিত ভাতা পেয়েছেন, মানুষের মুখে যা হাসি, পৈতেটা বার করে মাথায় ঠাকাচ্ছি। আমি সেদিন মসজিদে গেছি, ইমাম ভাতা পেয়েছেন, উনি আমাকে জড়িয়ে ধরে বললেন আল্লাহ আপনার উপকার করুন। এই যে সাধারণ মানুষ, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা আগে কোনো সরকার করেনি। পয়সা দিয়ে ভালোবাসা কেনা যাবে না, ফৌজ এনে এ রাজ্য দখল করা যাবে না, এই ভালোবাসাকে দখল করা যাবে না। এই কাজ, উন্নয়ন দিয়ে কাজ দখল করতে হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দখল হলো মানুষের হৃদয়। বালি কয়লা পাচারের বহু অভিযোগ পাণ্ডবেশ্বর এলাকাতে অভিযোগ, কিভাবে দেখবেন? দেখুন, কি পদক্ষেপ নেবেন? সামনে তো বিধানসভার পরে হয়তো দেখুন, আপনাদের সরকার আসবে। বালি কয়লা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন বালি কয়লা বন্ধ হয়ে গিয়েছিল। কিছু স্বার্থান্বেষী মানুষ, পাণ্ডবেশ্বর বিশেষ করে, তারা নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য এটাকে নিয়ে খেলা করেছে। তার ফল তাদেরকে ভুগতে হবে। তবে পাণ্ডবেশ্বরের যিনি পরবর্তী বিধানসভায় পাণ্ডবেশ্বর থেকে প্রতিনিধিত্ব করবেন, তার সাফ কথা যে পাণ্ডবেশ্বরে লুট তরায় চলতে দেবো না। পাণ্ডবেশ্বরের উন্নয়নের পাণ্ডবেশ্বর চলবে, পাণ্ডবেশ্বরের ভালোবাসা পাণ্ডবেশ্বর চলবে, পাণ্ডবেশ্বর সমস্ত পরিষেবাগুলো পাবে, মানুষ হাসবে পাণ্ডবেশ্বরের মানুষ। আপনি তো বলছেন যে 11 সালে দিদি ক্ষমতায় আসার পর বালি কয়লা সব বন্ধ হয়ে গেছিল, কয়লা তো আবার কেউ নিজের স্বার্থের জন্য এটা চালু করছেন। আপনি জেনে শুনে আপনি দিদির কাছে কোনো কমপ্লেন করেছিলেন? 100বার। দিদি প্রকাশ্য, একদম দিদি প্রকাশ্য মিটিংয়ে কত ওসি ট্রান্সফার হয়ে গেল, কত নেতাকে ঘরে বসিয়ে দেওয়া হলো। রাগটা কিসের? এই যে পালিয়ে যাওয়া, জ্বর তো ওখানেই। তাহলে কি জিতেন্দ্র তেওয়ারি জড়িত ছিল? আমি কারো নাম নিতে চাই না, কারো পেছনে ইডি দৌড়ছে, কারো পেছনে ইনকাম, এ দরজা ও দরজা করে দৌড়ে বেড়াচ্ছে। পাগলের মতো দৌড়ানো, লক্ষ্য করুন না, পরিসংখ্যানটা নিন না, দেখুন সব পাগলের মতো দৌড়ছে, পিছনে কি আছে? ওখানে গেলে কি সব পাপ মিটে যাবে? তাই এখন তো তাই, এখন রাজু ঝারা, ওখানে যে ভদ্রলোক জয়দেব খাঁরা গেরুয়া পরে নেতা হয়ে যাচ্ছে, ঘরে CBI আসছে কিন্তু দেওয়ালে পোস্টার রয়েছে। জিতেন্দ্র তেওয়ারিরা ওখানে গেছে ওই মেশিনে ঢুকবে, কি বলে ওটাকে, ওয়াশিং মেশিনে ঢোকার জন্য গেছে, সাদা হয়ে যাবে। সেই কালোটা তো এতদিন আপনার দলও ছিল। দেখুন, প্রত্যেক দলে তো কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ থাকে, কি করবো, ছিল। সিপিএম
কংগ্রেস জোট আপনারা কিভাবে দেখছেন? ওরা কেরলে আলাদা আলাদা করে লড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গে ওরা জোট বেঁধেছে। সেটা তো আগামী আসন্ন বিধানসভায় কতটা প্রভাব ফেলবে? আবার সোনার পাথর বাটি হয়, হ্যাঁ, এটা হলো সেরকম, বুঝলেন? একটা ব্রিগেডের সভা হচ্ছে, তিনটে জোটের দল, কাঁধে ঝান্ডা নিয়ে মিছিল মিটিং করি। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো, দিদির সুখে আমরা সুখী, দিদির দুঃখে আমরা দুঃখী। সুতরাং পাণ্ডবেশ্বর যাকে দিদি পাঠাবেন, যাকে মনোনয়ন দেবেন, যাকে মনে করবেন যে এই যোগ্য প্রার্থী, আমরা তাকেই দিদির নির্দেশ অনুযায়ী কলকাতার মহাকরণে। সেটা কি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখতে পারি? দেখুন, এটা তো দিদির কাছে ব্যাপার। আমি আপনার কাছে অফার আসলে আপনি কি করবেন? দিদি যদি বলে কি? না, আমি এই ব্যাপারে কিছু বলবো না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল চলে, মামাটি মানুষের দল। দিদি যাকে বলবেন, দিদি যাকে ঠিক করবেন, হতে পারে অনেক নরেন চক্রবর্তী আছে, দিদি যাকে ক্যান্ডিডেট করবে সেই দাঁড়াবে, সেই জিতবে। আপনার কাছে অফার আসলে আপনি দাঁড়াবেন? আমি সে কথা বলবো না, না। আমি বললাম দিদি যদি আপনাকে দাঁড় করাতে চান। দিদি যদি বলে, সে তো আমার স্বপ্নের ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ দাদা। সামনে নির্বাচন।